আচ্ছা, আমাদের দেশে যদি হঠাৎ করে পাশের কোনো দেশ থেকে মিসাইল অ্যাটাক করা হয়, আমরা কি পারবো এটা প্রতিরোধ করতে? উত্তর হলো না। কারণ আমাদের দেশে তেমন কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই নাই। বর্তমানে আপনি যদি আমাদের আশেপাশে যে দেশগুলো আছে, ভারত, পাকিস্তান, মিয়ানমার, এদের দিকেও তাকান, তাহলে দেখবেন যে সবার সামরিক শক্তি আমাদের থেকে ভালো। ইভেন আমাদের সিমিলার টাইপের যে দেশ পাকিস্তান এবং মিয়ানমার, এদের থেকে আমাদের অর্থনৈতিক কন্ডিশন, জিডিপি, ইনফ্লেশন, রাজনৈতিক অবস্থা এবং সামাজিক অবস্থা সব দিক থেকে আমরা ভালো অবস্থানে থাকলেও শুধুমাত্র এই সামরিক শক্তিতে কিন্তু আমরা এদের থেকে পিছিয়ে আছি। ইনফ্যাক্ট আপনি যদি উত্তর কোরিয়ার দিকেও তাকান, তাহলে দেখবেন যে উত্তর কোরিয়ার সামরিক শক্তিও কিন্তু আমাদের থেকে অনেক ভালো। এবং আমরা এখন একটা ভয়ঙ্কর রকমের সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, যেটা হলো এদের মধ্যে কেউ যদি আমাদেরকে অ্যাটাকও করে, আমরা রিপিট অ্যাটাক তো দূরের কথা, আমরা যে নিজেদেরকে প্রতিরোধ করব এই ব্যবস্থাও আমাদের নাই। আপনি যদি রিসেন্টলি যেই দুইটা দেশের মধ্যে যুদ্ধ হয়েছে, ইরান এবং ইসরায়েল, ওই দেশগুলোর দিকেও তাকান। ইরান যখন ইসরায়েলে পাল্টা অ্যাটাক করেছিল, তখন ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, ওইটা দিয়ে কিন্তু অনেকগুলো মিসাইলকে তারা প্রতিরোধ করতে পেরেছে। হ্যাঁ, কিছু কিছু মিসাইল তারা প্রতিরোধ করতে পারে নাই, বাট বেশিরভাগ মিসাইলই কিন্তু ইসরায়েল প্রতিরোধ করতে পেরেছে। এছাড়াও আপনি যদি ভারত এবং পাকিস্তানের যুদ্ধের দিকেও তাকান, তাহলে বুঝতে পারবেন যে বর্তমানের যুদ্ধ হয় আকাশে। মাটিতে হামলা করার আগেই ড্রোন, ফাইটার জেট এবং মিসাইল দিয়ে দুর্বল করা হয় দেশকে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের সিমিলার টাইপের যে দেশগুলো আছে, যেমন ভারত, পাকিস্তান, মিয়ানমার, এই দেশগুলোর তুলনায়ও আমরা সামরিক শক্তিতে কেন পিছিয়ে আছি? আসলে আমরা কি করতে পারতেছি না যে কাজগুলো ওই দেশগুলো করতেছে? তো আজকের ভিডিওতে আমরা মূলত জানার চেষ্টা করব যে কেন আমাদের দেশ সামরিক শক্তিতে এতটা পিছিয়ে আছে এবং এর প্রতিকার আসলে কি হওয়া উচিত। চলুন শুরু করা যাক। এক নম্বর কারণ, সেটা হচ্ছে সরকারি বাজেট। আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে পাকিস্তান এবং ভারত, এই দুটো দেশই কিন্তু আপনার আকাশ প্রতিরক্ষা নিয়ে কাজকর্ম শুরু করে মূলত 80-র দশক থেকে। তখনকার সময়টাতে আমরা কিন্তু আমাদের সামরিক খাতে অতটা বাজেট রাখতে পারিনি, কারণ কম্পেয়ারিং টু ভারত এবং পাকিস্তান, তাদের দুইটা দেশ কিন্তু ডিভাইড হয়েছিল 1947 সালের দিকে, আর আমাদের দেশ কিন্তু স্বাধীন হয়েছে 1971 সালে মাত্র। তো এই কয়েক বছরে আমাদের দেশের অবকাঠামো থেকে শুরু করে খাদ্য, শিক্ষা এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে আমাদের অনেক বাজেট চলে যেত এবং দুর্যোগ মোকাবেলার পিছনে আমাদের অনেক বাজেট রাখতে হতো, যার কারণে ওই টাইমটাতে আমরা সামরিক খাতে আমরা অতটা বাজেট রাখতে পারিনি। বাট এখন সময় এসেছে আমাদের সামরিক খাতের বাজেট বাড়ানোর। কারণ আপনি যদি 2024 সালের পাকিস্তান এবং ভারতের বাজেট দেখেন, বিশেষ করে পাকিস্তান টোটাল বাজেটের 3-5% হচ্ছে ব্যয় করে সামরিক খাতে, যেখানে ভারতও 2-3% ব্যয় করে। শুধুমাত্র বাংলাদেশ মাত্র 1-1.5%-এর মতো ব্যয় করে সামরিক খাতে। যেহেতু উন্নত মানের প্রযুক্তি এবং উন্নত মানের মিসাইল, রাডার, এগুলো অনেক ব্যয়বহুল একটা প্রজেক্ট, তো কম বাজেট দিয়ে আসলে এগুলোতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা সম্ভব না। তো এখন থেকে আমরা যদি আমাদের সামরিক খাতের বাজেট পাকিস্তান এবং ভারতের কাছাকাছি রাখার চেষ্টা করি, বা ভারতের সাথে মিল রেখে আমাদের সামরিক খাতের বাজেট আরেকটু বেশি করার চেষ্টা করি, তাহলে আমাদের সামরিক শক্তিকে আরো উন্নত করা সম্ভব। 2 নম্বরে হচ্ছে নিজস্ব রিসার্চ সেন্টার এবং সামরিক কারখানা স্থাপন। আপনি যদি ইন্ডিয়া, পাকিস্তান এবং আপনি যদি পশ্চিমাদের দিকেও তাকান, তাহলে দেখবেন যে সব দেশেই রিসার্চ সেন্টার আছে এবং সব দেশেই তাদের নিজেদের অস্ত্র উৎপাদনের জন্য সামরিক কারখানা রয়েছে। বাট আমাদের দেশে নিজেদের রিসার্চ করার জন্য, নিজেদের প্রযুক্তি দিয়ে আবিষ্কার করার জন্য কোনো রিসার্চ সেন্টার এখন পর্যন্ত নাই। 1980 দশকের সময় যখন ইরানকে পশ্চিমারা বিভিন্ন স্যাংশন দিয়ে রেখেছিল, তখন ইরান অন্য দেশ থেকে কিন্তু অস্ত্র কিনতে পারতেছিল না। ওই সময় থেকেই ইরান তাদের নিজস্ব সামরিক কারখানা গড়ে তুলেছিল, যা এখন ইরানের শক্তি হিসেবে ধরা দিয়েছে। ইভেন ইন্ডিয়ারও কিন্তু নিজেদের গবেষণা কেন্দ্র রয়েছে, যেখানে ইন্ডিয়ার হাজার হাজার বিজ্ঞানী গবেষণা করছে কিভাবে উন্নত প্রযুক্তি ব্যবহার করে অস্ত্র উদ্ভাবন করা যায়। 3 নম্বরে হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় বিনিয়োগ। আপনি যদি আমাদের দেশের সাথে এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর সাথে কম্পেয়ার করেন, বিশেষ করে শিক্ষা ব্যবস্থার সাথে, তাহলে আপনি দেখতে পারবেন যে আমাদের শিক্ষা জীবনটা পুরো একটা আননেসেসারি সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হয়। কারণ আমাদের দেশে বেশিরভাগ সময় বললে ভুল হবে,
পুরা সময়টাতেই মুখস্থভিত্তিক বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয় এবং পরীক্ষা নির্ভর করে আমাদেরকে গড়ে তোলা হয়। কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর দিকে আপনি তাকালে বুঝতে পারবেন যে তাদের কিন্তু গবেষণা ভিত্তিক এবং প্রজেক্টের দিকে তাদেরকে আগ্রহী করা হয়, যার কারণে তারা ছোটবেলা থেকেই কিন্তু বিভিন্ন প্রজেক্ট এবং গবেষণা করে বিভিন্ন জিনিস আবিষ্কার করে এবং নতুন নতুন জিনিসকে এক্সপেরিমেন্ট করতে পারে এবং তাদের জন্য এটা বেশি আনন্দদায়ক এবং উৎসাহজনক হয়। এবং নতুন প্রযুক্তির বেলাতেও কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। যেমন বর্তমানের যে যুদ্ধগুলো হয়েছে ওগুলোর দিকে যদি তাকান আপনি দেখতে পারবেন যে বেশিরভাগ যুদ্ধতেই কিন্তু এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে কিন্তু এআই রোবোটিক্সটা একদম বাধ্যতামূলক তাদের কারিকুলামে দেওয়া থাকে, তাদের এটা শিখতে এবং তাদের অনেক সোর্স থাকে এই জিনিসগুলো শেখার জন্য। বাট আমাদের দেশের কথা চিন্তা করেন, আমাদের দেশের কারিকুলামে কিন্তু এআই রোবোটিক্স এই ধরনের কোর্সগুলো এখন পর্যন্ত অ্যাড করাই হয়নি। এখন নতুন কারিকুলামে হয়তো বা কিছুটা চেঞ্জ হচ্ছে, বাট আপনি যদি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর সাথে কম্পেয়ার করতে যান তাহলে আমরা এই বিজ্ঞান ও প্রযুক্তির দিক থেকে অনেক পিছিয়ে আছি। তো আমরা যদি বিজ্ঞান ও প্রযুক্তির দিক থেকে আরও বেশি নিজেদেরকে উন্নত করতে পারি তাহলে আমাদের এই ক্ষেত্রে না শুধুমাত্র আমরা সকল ক্ষেত্রেই কিন্তু আরও বেশি সাফল্য অর্জন করতে পারবো। 4 নম্বরে হচ্ছে পররাষ্ট্রনীতি। বাংলাদেশ কিন্তু অনেক ভালো কূটনৈতিক সম্পর্ক এবং পররাষ্ট্রনীতি বজায় করে চলে। এটা আসলে খারাপ বলতেছি না, বাট আপনি যদি বর্তমান রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের দিকে তাকান তাহলে দেখবেন যে ইউক্রেন কিন্তু পৃথিবীর 3য় পারমাণবিক শক্তিধর দেশ ছিল, বাট ইউক্রেন পশ্চিমাদের উপর বিশ্বাস করে তার যত পরমাণু শক্তি ছিল সব কিছুই সে রাশিয়াকে হ্যান্ডওভার করে দেয়। এর ফলাফল কি আপনাদের চোখের সামনে দেখতেই পারতেছেন। রাশিয়া ইউক্রেনকে অ্যাটাক করে এবং ইউক্রেনকে এখন পশ্চিমারাও কিন্তু অস্ত্র দিয়ে সাহায্য করতে চায় না। সুতরাং বোঝাই যাচ্ছে যেই সব দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে সেই সব দেশে কিন্তু কেউ অ্যাটাক করে না, বরং যাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে তারাই অন্য দেশকে অ্যাটাক করতেছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যেই সব দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে তারা চায় না পৃথিবীর অন্য কারো কাছে পারমাণবিক অস্ত্র থাকুক, কারণ তারা মনে করে যে তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে তার মানে হচ্ছে এটা অনেক শান্তিপূর্ণ অস্ত্র, বাট অন্যান্য দেশের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে এটা আসলে তাদের জন্য অনেক রিস্ক। এর জ্বলন্ত উদাহরণ হচ্ছে ইরান যখন পারমাণবিক অস্ত্র নিয়ে কাজকর্ম করা শুরু করে তখনই পশ্চিমারা বলে যে এটা তাদের জন্য অনেক রিস্ক, তো তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকা যাবে না, তো তাদেরকে বিভিন্ন অর্থনৈতিক এবং বাণিজ্যিক স্যাংশন দিয়ে তাদেরকে আর্থিকভাবে দুর্বল করার চেষ্টা করে। বাংলাদেশও কিন্তু ইউক্রেনের মতো অনেকটা পররাষ্ট্রনীতি ফলো করাকে কিন্তু আমি খারাপ বলতেছি না, বাট পররাষ্ট্রনীতির সাথে সাথে আমি বলতেছি না এইটাও যে বাংলাদেশেরও উচিত পারমাণবিক অস্ত্র বানানো, কিন্তু পারমাণবিক অস্ত্র ছাড়াও একটা দেশের প্রতিরোধমূলক যে ব্যবস্থাগুলো আছে ওইগুলো কিন্তু বাংলাদেশের নেওয়া উচিত। সবার লাস্ট যে কারণটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে পাশের দেশের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা। কারণ একটা দেশ যখন কোনো অস্ত্র নিয়ে বা কোনো উন্নত মানের প্রযুক্তি নির্ভর অস্ত্র নিয়ে কাজকর্ম করা শুরু করে পাশের দেশগুলো তখন মনে করে যে এটা তাদের জন্য একটা হুমকি এবং তারা বিভিন্ন বাধা দিতে থাকে এই কাজকর্মে। তো পাশের দেশগুলোর সাথে যদি ভালো সম্পর্ক থাকে তাহলে তারা আরও ওই কাজটাতে সাপোর্ট দেওয়া শুরু করে, এটা তখন কাজের আরও অগ্রগতি বাড়িয়ে দেয়। তো আমাদের যে আশপাশের দেশ যেমন ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান এই সব দেশগুলোর সাথে আমাদের এখন যে সম্পর্ক আছে ওইটা কন্টিনিউ করে আমাদের নিজেদের প্রযুক্তি এবং অস্ত্র এগুলা ইনক্রিজ করতে পারি তাহলে সেটা আমাদের জন্য ভালো। এই কারণগুলোর কারণে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের সামরিক অবস্থা এতটা খারাপ, এবং এই কারণগুলো যদি আমরা আস্তে আস্তে ইমপ্রুভ করতে পারি এবং আমরা আরও লং টার্মে প্ল্যান করতে পারি তাহলে 5, 10 এবং 20 বছরের পরে আমরা দেখব যে আসলে আমরা একটা ভালো অবস্থানে গিয়ে দাঁড়াতে পারছি। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। আপনাদের কাছে যদি এই টাইপের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আপনাদের কাছে। থ্যাংক ইউ সো মাচ, টাটা।